আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন মানবিকভাবে দেখছে সরকার, 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। প্রকট হচ্ছে করোনার টিকা সংকট, কেন্দ্রে এসে ফিরে যাচ্ছেন অনেকে। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 2 কোটি ডোজ চাইল বাংলাদেশ। ছুটোছুটি না করে নিজ নিজ অবস্থানেই এবার ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর, মমতা ব্যানার্জিকে অভিনন্দন। এবং 22 দিন পর চালু হলো যাত্রীবাহী বাস, নগরে যানজট ভোগান্তি, বেশিরভাগই মানছে না বিধিনিষেধ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়ার আবেদনের আইনগত দিক খতিয়ে দেখে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মানবিক বিবেচনা নিয়ে 2-1 দিনের মধ্যে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি। এদিকে বিএনপিরও প্রত্যাশা ইতিবাচক সিদ্ধান্তই আসবে সরকারের কাছ থেকে। ফজল রাব্বির রিপোর্ট। বুধবার রাতেই বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়ার আবেদনের ব্যাপারে মতামতের জন্য ফাইলটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে মতামতের জন্য আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসায় আবেদনটি নিয়ে আসেন আইন ও বিচার বিভাগ সচিব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারার শর্ত শিথিলের বিষয়টি খালেদা জিয়ার আবেদনের মূল বিবেচনার বিষয়। ওনার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 401 ধারায়, এবং সেই ধারার স্কোপে আবার এটাকে এবং এটা এই 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবং তারপরে আবার এটাকে ওপেন করার স্কোপ আছে কিনা সেটা দেখতে হবে, এবং দেখে তারপরে আমরা আমাদের অভিমত যথাশীঘ্র, আজকে তো আর হবে না, যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। সরকার খালেদা জিয়ার আবেদন ইতিবাচকভাবে দেখছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে। এদিকে মানবিক কারণে সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দেবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা সহ আনুষঙ্গিক সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের সংকট। বেশ কিছু কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রথম ডোজ নেওয়া সবার জন্য দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করা হবে। এদিকে করোনা টিকা নিবন্ধন গতকাল থেকে স্থগিত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে নতুন করে নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ার সুবিধা আপাতত বন্ধ হলো। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মগবাজারে নয়াটোলা এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে করোনা ভ্যাকসিনের জন্য এই হট্টগোল। দ্বিতীয় ডোজের টিকা নেয়ার নির্ধারিত তারিখে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত টিকা। তাই নিরাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে। আমাদের আজকে ডেট ছিল, তারপর আমাদেরকে বলে দ্বিতীয় ডোজের এসএমএস না আসলে আপনারা দিতে পারবেন না। ভ্যাকসিন নাই, ভ্যাকসিন না আসলে সরকার না দিলে আমরা দিতে পারবো না। শুধু এখানেই নয়, রাজধানীর নাক, কান ও গলা ইনস্টিটিউট সহ আশপাশের বেশ কয়েকটি টিকা কেন্দ্রের অবস্থাই এমন। টিকা না থাকায় অলস সময় কাটছে স্বাস্থ্যকর্মীদের। টিকা নিতে আসা মানুষের অভিযোগ, এসএমএস আসার পরও কেন্দ্রে এসে টিকা মিলছে না। এসএমএস আসছে, তাদেরকেও বলে দেওয়া হচ্ছে যে টিকা দেওয়া শেষ, আজকে ভ্যাকসিন নাই। এসএমএস এর ডেট অনুযায়ী আমি টিকা পাচ্ছি না, আমার এই ডেটে তো টিকা পাওয়ার কথা। এ ব্যাপারে কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা টিভি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানান কেন্দ্রের দেয়া চাহিদা অনুযায়ী টিকা পাচ্ছেন না তারা। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন দ্বিতীয় ডোজের জন্য প্রায় 13 লাখ টিকার ঘাটতি আছে। কিন্তু এই ঘাটতি মেটাতে ভারত ছাড়াও বিভিন্ন উৎস থেকে টিকা আনার প্রক্রিয়া চলছে।
8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত দেবার কিন্তু সুযোগটি আছে। কাজে আমরা 12 সপ্তাহ পর্যন্ত তো একেবারে নিশ্চিতভাবেই এই যারা আমাদের রেসিপিয়েন্ট আছেন প্রথম ডোজ, যারা বাকি থেকে যাবেন তাদের তো সমান সুযোগ থাকবে সেই টিকাটি পাওয়ার। এর মধ্যে আমরা যদি টিকা চালানটি পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো সংকট থাকে না। কোনো কারণে যদি টিকা চালানটি পাওয়া না যায় তখন সেই অবস্থায় নতুন করে আবার পরিকল্পনা সাজাতে হবে। ঢাকা মহানগরীর 50টি সহ সারা দেশের 1000-এরও বেশি কেন্দ্রে চলছে করোনার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এ পর্যন্ত সারা দেশের 90 লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণে সরকার যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক শেষে মন্ত্রী জানান, দ্রুত টিকা সরবরাহের চেষ্টা করছে মার্কিন দূতাবাস। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটকে আরও অন্তত 30 লাখ ডোজ টিকা দিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। আপাতত করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণই বড় চ্যালেঞ্জ সরকারের। ঘাটতি মেটাতে প্রয়োজন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 14 লাখ টিকা। ভারত থেকে এ ব্যাপারে সাড়া না পেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে বাংলাদেশ। সে দেশে অ্যাস্ট্রাজেনেকার উদ্বৃত্ত 6 কোটি থেকে অন্তত 40 লাখ টিকা পেতে চিঠি দিয়েছিল সরকার। এ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইমিডিয়েট নিড আমাদের বোধহয় 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10 to 20 মিলিয়ন যারা ফার্স্ট ডোজ নিয়েছে সেকেন্ড ডোজ নিবে, প্লাস চলমান রাখার জন্য এইটা বলা হয়েছে। আমেরিকান রাষ্ট্র জিজ্ঞেস করলাম, আপনারা কি ইন্ডিয়াতে ভ্যাকসিন দিয়েছেন? যে FDA পারমিশন যদি নিতে হয় পাঠালেন কেমনে? বললেন যে না, আমরা এখনো ভ্যাকসিন দেই নাই। বললাম তাহলে যখন একসাথে আমাদের দেন এটা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকেও টিকা পাওয়ার ব্যাপারে হাল ছাড়েনি বাংলাদেশ। এছাড়া চীন ও রাশিয়ার টিকা আনার প্রক্রিয়াও এগুচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, যদি পুরোটা না দিতে পারেন ইমিডিয়েটলি আমি ওনাকে ওদের 3 মিলিয়নের জন্য বলেছি স্পেশাল কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করে পাঠান। ওইটার আমরা এখন উত্তরও পাইনি। রাশিয়া আমাদের আলোচনার প্রেক্ষিতে তারা একটা প্রপোজাল দিয়েছে, এই প্রপোজালের বেসিসে তারা এই ভ্যাকসিনগুলো দেবে কিংবা কো-প্রোডাকশনে যাবে। তো এইটা আমাদের হেলথ মিনিস্ট্রি পরীক্ষা করে দেখছেন। নতুন ভেরিয়েন্টের আশঙ্কার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সবার কাছেই জরুরি ভিত্তিতে টিকা চাওয়া হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে সরকার বিভিন্ন উৎস থেকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে। শিগগিরই এ বিষয়ে সুখবর মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিক সমিতির অনলাইন সভায় তিনি এই তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, আগামী 12 মের মধ্যে চায়না থেকে 5 লাখ ডোজ করোনা টিকা দেশে আসবে। ঈদ কেনাকাটা করতে মানুষ হুমড়ি খেয়ে পড়ায় করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান জাহিদ মালিক। অক্সিজেনের কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী মাসের মধ্যে 270 টন অক্সিজেন দেশে উৎপাদন করা সম্ভব হবে। আমাদের সকল চেষ্টা আমরা করে যাচ্ছি। ইভেন আমাদের যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অন্য কোনো সোর্স থেকে যদি পাওয়া যায় কিনা, অন্য কোনো দেশের থেকে পাওয়া যায় কিনা, কারণ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বিভিন্ন অন্যান্য দেশেও তৈরি হয়, আমরা সেখানেও আমরা চেষ্টা করছি। করোনার টিকা আমদানিতে দেশের কোটি কোটি টাকা হরিলুট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। ভিডিও বার্তায় তিনি বলেন, মহামারীর এ সময় টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অদূরদর্শী সিদ্ধান্তের জন্য টিকার মজুদ প্রায় শেষের পথে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই টিকা আমদানির বিকল্প উৎস রাখা হয়নি বলে অভিযোগ করেন জাপা চেয়ারম্যান। দেশের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে করোনা টিকা আমদানির, এরকমই প্রতীয়মান হচ্ছে। একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে করোনা টিকা আমদানি করে সরকার, এতে টিকা প্রতি ওই কোম্পানি 77 টাকা মুনাফা করেছে। কিন্তু হঠাৎ করে সেই উৎস থেকে সরবরাহ বন্ধ হওয়ায় ও বিকল্প কোনো উৎসের ব্যবস্থা না রাখায় এখন টিকা প্রাপ্তি চরম অনিশ্চয়তায় পড়েছে। মহামারীর ভয়াবহতা যখন বাংলাদেশের দোরগোড়ায় কড়া নাড়ছে, তখন আমরা টিকার অভাবে টিকাদান কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হচ্ছি।
সারা দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে, যা গত 38 দিন পর সর্বনিম্ন। মৃতদের মধ্যে 22 জন পুরুষ ও 19 জন নারী। এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেলেন 11,796 জন। 21,585টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,822 জন। শনাক্তের হার 8.44। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,698 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উদযাপনে দেশবাসীকে জায়গা বদল না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌপরিবহন মন্ত্রণালয়ের শতাধিক জলযান ও মেরিন একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে স্থান ত্যাগ করলে সংক্রমণ আরও বাড়বে। আপেল মাহমুদের রিপোর্ট। সারা দেশে নদী দূষণ ও দখল রোধ করে নৌপথের উন্নয়নে বিআইডব্লিউটিএতে যুক্ত হল 20টি ড্রেজার সহ শতাধিক জলযান। এছাড়া সন্দ্বীপ সহ উপকূলীয় এলাকায় যাত্রী পরিবহনের জন্য এমভি তাজউদ্দিন আহমদ ও এমভি আইভি রহমান নামে দুটি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেই সাথে দক্ষ মানব সম্পদ উন্নয়নে মেরিন একাডেমির যাত্রা শুরু করল। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2025 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খননের উদ্যোগের কথা জানান তিনি। নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ করতে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা, আর নৌকা বা নৌযানে চলতে গেলে কিন্তু কতগুলি নিয়মও মেনে চলতে হয়। হয়তো এক জায়গায় একটা ঘটনা ঘটলো, সবাই একদিকে ঝুঁকে গেলেন সেটা দেখতে, সেখানে কিন্তু ডুবি হয়ে যেতে পারে। নৌযানে যাতায়াতকারী এবং পরিচালনাকারী সবাইকেই সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ সময় করোনা সংক্রমণ বন্ধে ঈদের সময় সবাইকে নিজ নিজ জায়গায় থাকার পরামর্শ দেন তিনি। এখন বিশেষ করে করোনাকালীন সময় আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। করোনায় দেশ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও নতুন পরিকল্পনার মাধ্যমে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় পশ্চিমবঙ্গের জনগণের সুগভীর আস্থার প্রতিফলন। পশ্চিমবঙ্গের জনগণের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়, হৃদয়ের এবং আবহমান কালের। প্রধানমন্ত্রী বলেন, করোনা সংকট থেকে উত্তরণে বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করে যেতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 দিন বন্ধ থাকার পর চালু হলো মহানগর ও জেলা পর্যায়ের বাস চলাচল। যদিও বাসগুলোতে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না। বর্ধিত ভাড়া নেওয়া হলেও অধিকাংশ বাস অর্ধেক আসন খালি না রেখে যাত্রী পরিবহন করছে। আবার কিছু বাস ছিল যাত্রী বোঝাই। আদ্দিন সজীবের রিপোর্টে বিস্তারিত। সেই চিরচেনা ঢাকা, সারি সারি বাস, প্রাইভেট কার, সিএনজি, দীর্ঘ গাড়ির বহর। গণপরিবহন চালুর প্রথম দিনে রাজধানীর অধিকাংশ সড়কের চিত্র ছিল এরকম। দেশে করোনা পরিস্থিতির অবনতি আর শঙ্কার মধ্যে সরকারের কঠোর বিধিনিষেধ ছিল 14 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত। বন্ধ ছিল গণপরিবহন। এবার 16 মে পর্যন্ত লকডাউন বাড়ল জীবন জীবিকার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মানার শর্তে। শুধু মহানগর ও জেলার মধ্যে বাস চলাচলের অনুমতি দেয় সরকার। তবে দূরপাল্লার বাস, ট্রেন ও নৌযান চলাচল যথারীতি বন্ধ থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, নির্দেশনা অমান্য করে গণপরিবহনে সিটের অর্ধেকের বেশি যাত্রী তোলা হচ্ছে। আগের মতোই গাদাগাদি করে বসছেন যাত্রীরা। খুব একবার দাঁড়ায় টাড়ায় ঝুলাই আনছে, আবার ভাড়া নিচ্ছে। তাহলে লোকাল নিচ্ছে, লোকালের মধ্যে ভাড়া নেই, সেটাও নেবে না। সিট আছে, এরা তো বুঝতেছে না, এরা হয়তো বা ফার্ম গেট থেকে উঠছে। স্বাস্থ্যবিধি মানাতে বাস কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নজরদারি এদিন চোখে পড়েনি। শুধু সরকারের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। আমরা তো এক সিটের কথা বলা,
কিন্তু বাসটা 2 জন করে নিচ্ছে। যখন বাসটা বন্ধ ছিল সিএনজিগুলোতে কিন্তু মানুষ গাদাগাদি করে 3 জন 4 জন করে গিয়েছে। আমরা যেন সচেতন হই, আমরা যেন মাস গ্যাদারিংটা না করি, সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনেই চলি। কোনো জীবাণুনাশক যে স্যানিটাইজার কোনো কিছু দেখিনি। এমনকি সরকার মালিকানাধীন বিআরটিসি বাসও মানছে না নির্দেশনা। গাড়িতে যে স্বাস্থ্যবিধি মানার কথা, যে অর্ধেক নেওয়ার কথা, এখানে দেখলাম অর্ধেকের চেয়েও বেশি, অর্ধেকের মানে ফুলের চেয়েও বেশি। বইরা কাউরে রাখা যায় না, সবাই জোর করে ওঠে, সবার অফিসে লেট হয়ে যায়। বাসের চালক, হেল্পার বা সুপারভাইজার কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। তাই করোনার ঝুঁকি কমাতে যাত্রীরা চান আইনের কঠোর প্রয়োগ। এটি হলো রাজধানীর বিআরটিসি বাস। যাত্রীরা বলছেন যে এখানে অর্ধেকের চেয়েও বেশি তো নয়, শুধু পুরো বাসে যতগুলো সিট আছে তার চেয়েও বেশি যাত্রী নিয়ে এ বাসটি চলাচল করেছে। তাদের অভিযোগ, যদি এভাবে চলতে থাকে তাহলে করোনার সংক্রমণের ঝুঁকি আরও অনেক বেশি বেড়ে যাবে, সংক্রমিত হওয়া মানুষের সংখ্যাও বাড়বে। আব্দুল সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোগীর চাপ কমছে রাজধানী করোনা হাসপাতালগুলোতে, খালি হয়েছে অর্ধেকেরও বেশি বেড, সংকট নেই আইসিইউ কিংবা অক্সিজেন সরবরাহে। এতে আপাতত স্বস্তি মিললেও আরও অন্তত 2 সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কদিন আগেও করোনা হাসপাতালে বেড পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার, আইসিইউ ছিল সোনার হরিণ। তবে সেই অবস্থার যে পরিবর্তন হচ্ছে এই দৃশ্যই তা বলে দেয়। রাজধানীর 15টি সরকারি করোনা হাসপাতালে প্রায় 3,500 বেডের মধ্যে খালি প্রায় 2,500, আর 262 আইসিইউ বেডের মধ্যে খালি 84টি। সারা দেশে 12,289টি বেডের 9,000-এর বেশি খালি রয়েছে। ফাঁকা রয়েছে অর্ধেকের বেশি আইসিইউ বেড। এই অবস্থার জন্য গত 5 এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। আগে যেভাবে রোগীদের চাপ ছিল, সমস্ত শয্যা ভর্তি থাকতো, আইসিইউ এবং এসডিইউতে আমাদের সবসময় ওয়েটিংয়ে থাকতে হতো, সে অবস্থা কিন্তু এখন নেই। এখন প্রায় 50% আমাদের বেড কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই খালি। বাংলাদেশ একটা ক্রাইসিসের দিকে যাচ্ছিল, সেই ক্রাইসিসের লাগামটা কিন্তু টেনে ধরা গেল লকডাউনের জন্য। তার মানে এই জিনিসটা প্রমাণিত এবং এর সুফলটাও কিন্তু সরাসরি পাওয়া গেল। এই সুফলটাকে যদি ধরে রাখতে হয়, স্বাস্থ্যবিধি যেগুলো মানার দরকার বাধ্য করা উচিত জনগণকে। তবে ঈদকে সামনে রেখে মানুষের চলাচল বেড়ে যাওয়া আর ভারতের ভেরিয়েন্ট নিয়ে কিছুটা শঙ্কার কথাও জানান চিকিৎসকরা। সামনে উৎসব আছে, ঈদ আছে বা অন্য কোনো প্রয়োজনে যদি সব মানুষ একসাথে গণজমায়েত হয় এবং একসাথে যদি আমাদের লোকজন আক্রান্ত হতে শুরু করে, তখন হাসপাতালের ক্যাপাবিলিটি কিন্তু কুলাবে না। তখন কিছুটা কেস কমে গেছে, এই জন্য স্বস্তির জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। আর যখন বাঁধ ভাঙাভাবে করোনা রোগী ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে, আর যদি ঢুকে যায় তাহলে পার্শ্ববর্তী দেশে যেরকম লণ্ডভণ্ড হয়ে গেছে সেই রকমটা চিন্তা করেই আমরা আমাদের জায়গায় রিজিট হওয়া উচিত, কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না। হাসপাতালে আপাতত রোগীর চাপ কমলেও সব সময়ের জন্য প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা নামক অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে দোষারোপের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শতভাগ মাস্ক ব্যবহারে দেশবাসী সচেতনতা তৈরিতে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা প্রতিরোধে সতর্কতার কোনো বিকল্প নেই। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বাসা থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। যেভাবে দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছিল সেই তুলনায় এখন কিছুটা হলেও সুফল পেয়েছি, কিন্তু এতে আত্মতৃপ্তির কোনো কারণ নেই। এখনো অনেক দূর আমাদের যেতে হবে। আমাদেরকে শিখতে হবে কিভাবে করোনার সাথে বসত করা যায়। সামনে কয় বছরে করোনা যাবে এখন পর্যন্ত কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। আপনারা সাহসী অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। জনগণের পাশে থাকায় আওয়ামী লীগের রাজনীতি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যখনই দুঃসময় তখনই শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। রাজধানী দারুস-সালাম এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। তো বিএনপিকে কোথাও দেখা যাচ্ছে? দেখা যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের বলবো, আপনাদের এই সমালোচনার রাজনীতিটা দয়া করে একটু দূরে সরিয়ে রাখুন। আসুন এখন আমরা একযোগে জনগণের পাশে দাঁড়াই, জনগণকে সহায়তা দিই। এটি একমাত্র রাজনীতি হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দলের এই মুহূর্তে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সহকারী রেজিস্ট্রার মামুনুর রশিদ সহ অন্তত 5 জন আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিন ছিল আজ। তিনি চাকরি প্রত্যাশী 125 জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার হলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। এ সময় রাবি ছাত্রলীগও সংগঠিত হয়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। মহানগর ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়। স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর আসাদ গেটের আড়ং আউটলেটকে 1 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারও বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। করোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো ঝটিকা অভিযানে বের হন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের সাথে প্রথমে তিনি যান আসাদ গেটের আড়ংয়ে। সেখানে অতিরিক্ত মানুষের ভিড় ও শিশুদের মুখে মাস্ক না থাকায় জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না, সামাজিক দূরত্ব ঘাটতি রয়েছে, কতগুলো শিশু বাচ্চা এসেছে মাস্ক ছাড়া। এই সার্বিক বিবেচনায় আমরা মোবাইল কোর্ট আইনে তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায় 1 মাসের জেল। আমরা স্টিল নাও এখনো মেনে চলছি, কিন্তু কাস্টমার মেনে চলে না। একজন শপিং করতে আসে, তার সাথে আরো 5 থেকে 7 জন কাস্টমার আসে, এটা তো ওনারা বুঝবে না। মোহাম্মদপুরে টোকিও স্কয়ার শপিং মলের বেসমেন্টে দীর্ঘদিন ধরে চলছিল সুপার শপ আগোরা, যা এই মলের পার্কিং লট। আগোরার এই আউটলেটকে অবৈধ চিহ্নিত করে সাময়িকভাবে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। গাড়ি পার্কিংয়ের জায়গায় ওনারা একটি শপিং সুপার শপ করেছে, তারা ভাড়া দিয়েছে আগোরাকে। এবং আমার কথা হচ্ছিল, এই ধরনের অন্যায় তারা কেন করবে? এই টোকিও স্কোয়ারের যারা মালিক, আমি তাদেরকে বলবো সকল কাগজপত্র আমার দেখাতে হবে, এই দোকান বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত না করতে পারলে নগরীর ব্যবসায়ীদের নিজ দায়িত্বে দোকানপাট বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র। নিজেরা মাস্ক পরবেন, ক্রেতাদেরকে মাস্ক পরতে বলবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আর দোকানে যদি কেউ বিশেষ বিবেচনায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা 35 জনের করোনা শনাক্ত হয়েছে। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গত 26 এপ্রিল সীমান্ত বন্ধ হওয়ার পর থেকে এই বন্দর দিয়ে গত 10 দিনে 1,500-এরও বেশি যাত্রী দেশে ফিরেছেন। যারাই ফিরছেন তাদের যশোর ও আশেপাশের জেলার আবাসিক হোটেলে 14 দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এদিকে ভারত ফেরত যাত্রীরা জানিয়েছেন, হোটেলে দেখভালের ব্যবস্থা না থাকায় এবং আর্থিক সংকটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন তাদের অসুবিধা হচ্ছে। এই যাত্রীদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডের কয়েক হাজার যুব মহিলাদের প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন দিয়ে বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। করোনা মহামারীর মধ্যে অন্য জেলার যানবাহন যাতে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশ করতে না পারে, সেই জন্য সিটি কর্পোরেশনে চলাচলে বিশেষ যানবাহনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান মেয়র। এ সময় স্বাস্থ্যবিধি মেনে যানবাহনে যাত্রী পরিবহনে পরিবহন শ্রমিক ও মালিকদের প্রতি আহ্বান জানান গাজীপুর সিটি মেয়র। ই ভ্যালি ঈদ বাজার। রোজার শেষে ঈদ কেনাকাটায় ধুম পড়েছে রাজধানীতে। এবারে ঈদে তরুণীদের বেশি পছন্দ লেহেঙ্গা আর ফ্লোর টাচ ড্রেস, আর ছোটদের ঝোঁক ফ্রক আর টপসে। বেড়েছে শাড়ির বেচাকেনাও। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। রাজধানীর পান্থপথের শপিং মলে এখন সকাল বিকাল দুবেলায় উপচে পড়া ভিড়। লকডাউনের মধ্যেই ঈদ শপিংয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন।
ভিড় ঠেলেই এ দোকান সে দোকান ঘুরে ঈদ পোশাক আর পণ্য পছন্দ করছেন ক্রেতারা। পছন্দের পণ্য নিয়ে দোকানের সাথে দামাদামি হচ্ছে তাদের। ড্রেস কিনছি অনেকগুলাই, আর পায়জামা কিনছি, কসমেটিকও কিনছি, আরো কিনবো, জুতাও আছে। এখন আসতে হয় ছোট বাবুদের জন্য আর কি। অনেক কিছু কিনেছি, ভালো লাগছে, আমি আরো কিনবো। বাঙালি নারীর ঐতিহ্য শাড়ির দোকানেও এ সপ্তাহে ভিড় বেড়েছে। দেশি বা আমদানি সব শাড়ির বৈচিত্র্যেই এবার খানিক ভাটা। তাই পছন্দের শাড়ি পেতে খুঁতখুঁতে ক্রেতাদের বেশ ঘুরতে হচ্ছে। কিছু শাড়ি এবং ওড়নায় আজকে কিনেছি, সচেতনতা অবলম্বন করে কেনাকাটা করার চেষ্টা করছি। তারপরও ঘুরে ফিরে করোনা মহামারী কালে ঈদ উপলক্ষে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য পছন্দের পণ্য কিনে খুশি ক্রেতারা। প্রাইসটা মোটামুটি রিজনেবল। এই প্যান্ডামিক অবস্থায় মোটামুটি এখন একটু ভালো চলছে। আজকে দেখা যাচ্ছে একটু কাস্টমার, তো আমরা আশা করছি যে হয়তো বাকি যে আরও 8-9 দিন আছে, 9 দিন ইনশাল্লাহ ভালো যাবে। সামনের দিনগুলোতে মুক্ত হাওয়ায় কেনাকাটা আর ঈদ হবে এ প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ও লকডাউনের কারণে কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্পে নেমে এসেছে ধস। বিপর্যস্ত হয়ে পড়েছে এই শিল্পের সাথে শ্রমিক, মালিক সহ অন্তত 3 লাখ মানুষের জীবন ও জীবিকা। ভৈরবে উৎপাদিত জুতা সারা দেশে চাহিদা মিটে বিদেশেও রপ্তানি করা হয়। করোনাকালে সরকার বিভিন্ন খাতে প্রণোদনা সহায়তা দিলেও পাদুকা শিল্পের উদ্যোক্তারা এই সুবিধা পাননি বলে অভিযোগ রয়েছে। এই শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক সংবাদ। বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় পবিত্র হজে এবছরও বিদেশিদের নিষিদ্ধ করার কথা ভাবছে সৌদি আরব। তেমন সিদ্ধান্ত হলে সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে কেবল যারা ভ্যাকসিন নিয়েছেন অথবা কয়েক মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তারা হজে অংশ নিতে পারবেন। তবে এই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনা মহামারীর কারণে গত বছরও বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত করোনা রোগীর সংখ্যা 4,13,000, মৃত্যু হয়েছে প্রায় 3,980 জনের। এর মধ্যে পশ্চিমবঙ্গে গত একদিনে 18,000 ছাড়িয়েছে শনাক্তের সংখ্যা, মৃত্যু 103। করোনা মোকাবেলায় পশ্চিমবঙ্গে আজ থেকে 2 সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন সার্ভিস। এছাড়া সরকারি বাস ও মেট্রোর সংখ্যা নামানো হয়েছে অর্ধেকে। আকাশপথে কাউকে রাজ্যে ঢুকতে হলে বাধ্যতামূলক করা হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট। এদিকে গত 24 ঘন্টায় ভারতের মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে 920 জনের। এর মধ্যে দিয়ে এই রাজ্যে করোনায় একদিনের মৃত্যুর পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে। নতুন শনাক্ত 57,000-এরও বেশি। এদিকে ভারত যে কোনো মুহূর্তে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ভিকে পল। এবার পার্টেক্স খেলার খবর। দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিকেলে একটি চার্টার্ড বিমানে ভারত থেকে দেশে ফেরেন তারা। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারতে আটকা পড়েছিলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। আহমেদাবাদে হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব। সরকারের নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিব ও মুস্তাফিজকে। হোটেল সোনারগাঁয়ে কোয়ারেন্টাইনে আছেন মুস্তাফিজ আর গুলশানের একটি হোটেলে সাকিব। আইপিএলে এবারের আসরে সাকিব আল হাসান খেলেন কলকাতা নাইট রাইডার্সের আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হারলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং বোলার তাইজুল ইসলাম। ক্যান্ডিতে প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও দারুণ ব্যাটিং করা তামিম 3 ধাপ এগিয়ে 27তম স্থানে উঠে এসেছেন। আর 1 ধাপ করে এগিয়ে অধিনায়ক মুমিনুল হক 30তম এবং মুশফিকুর রহিম 21তম স্থানে আছেন। এদিকে বোলার ক্যাটাগরিতে 2 ধাপ এগিয়ে তাইজুল ইসলাম উঠে এসেছেন 24তম স্থানে। বিবর্ণ রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে চেলসি। বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারায় তারা। এতে 3-1 গোলে গড়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিশ্চিত হলো অল ব্লুরা। এই জয় আগামী 29 মে ইস্তাম্বুলে অল ইংলিশ ফাইনালে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। পরাগারমানের রিপোর্ট।
স্ট্যামফোর্ড ব্রিজে ইতিহাস করল চেলসি আর তাদের ম্যানেজার টমাস টুখেল। প্রথম ম্যানেজার হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে টানা দ্বিতীয়বার দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেন এই জার্মান। একই সঙ্গে টুর্নামেন্টের মাঝপথে কোচ পরিবর্তন করে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হয় রিয়াল মাদ্রিদকে ফাইনালে টিকিট পেতে কমপক্ষে 2-2 গোলে ড্র করতে হতো, আর গোলশূন্য ড্র হলেই ফাইনাল নিশ্চিত ছিল অল ব্লুদের। এমন সমীকরণের ম্যাচে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ছন্ন ছাড়া ফুটবল খেলে জিনেদিন জিদানের দল। রক্ষণভাগ, মাঝমাঠ কিংবা আক্রমণ ভাগ কোনো জায়গাতেই প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেনি রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল। এই সুযোগে খেলার 28 মিনিটেই ওয়ার্নারের গোলে এগিয়ে যায় চেলসি। পিছিয়ে থেকে যেন ঘুম ভাঙে রিয়ালের। 35 মিনিটে করিম বেনজামার প্রচেষ্টা নস্যাৎ করে চেলসিকে বাঁচান সেনেগালিজ গোলরক্ষক মদি। বিরতি থেকে ফিরে আবারও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে চেলসি, কিন্তু হাভার্জের প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি ইংলিশদের। অবশেষে খেলার 85 মিনিটে মাউন্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে টুখেলের দল। শেষ পাশে বাজার সঙ্গে সঙ্গে বিজয়ানন্দে মেতে ওঠে চেলসি শিবির। 2011-12 মৌসুমে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ সেরা হওয়ার পর এই প্রথম তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। পরাগ আমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন মানবিকভাবে দেখছে সরকার, 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। প্রকট হচ্ছে করোনার টিকা সংকট, কেন্দ্রে এসে ফিরে যাচ্ছেন অনেকে। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 2 কোটি ডোজ চাইল বাংলাদেশ। ছুটোছুটি না করে নিজ নিজ অবস্থানে এবার ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন। এবং 22 দিন পর চালু হলো যাত্রীবাহী বাস, নগরে যানজট ভোগান্তি, বেশিরভাগই মানছে না বিধিনিষেধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।